প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি নিক পিরগের 3 AM সিরিজ থেকে 3:10 AM এর পঞ্চম খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আর অনুবাদ করেছেন সালমান হক। জিপিএসে দেখাচ্ছে আমি আমার গন্তব্য থেকে আর মাত্র 1000 ফিট দূরে। রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমার চারপাশে এখন জঙ্গল। এখানে যদি ব্ল্যাক সাইডটাতে পৌঁছানোর কোনো রাস্তা থেকে থাকে তাহলে সেটা আমার চোখে পড়ছে না। ঘন গাছপালার মধ্যে আরও 5 কদম এগুলাম। পায়ের নিচে শুকনো ডালপালা মটমট করে ভাঙছে। পেপারের আর্টিকেলটাতে পড়া দুজন লোকের কথা মনে হলো, আব্দুল আর রাহমিন আর হাম্মাদ শেখ। ওদের দুজনকে এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে জেলে পড়তে কতক্ষণ লেগেছিল? ইরাক থেকে ওদের চুপিসারে এখানে নিয়ে এসেছিল কিভাবে? কতজন লোক জড়িত ছিল এর সাথে? ছোট একটা দল নাকি বড় সড়ো কোনো দল? যারা রাহমিন আর হাম্মাদকে আটক করেছিল তারাই কি নিয়ে এসেছে ওদের এই জঙ্গলে, নাকি অন্য কেউ? তারা দুজন কি জানতো তাদের পরিণতি কি হতে যাচ্ছে? তাদের হয়তো আর কখনো দিনের আলো দেখার সৌভাগ্য হবে না। আমি সামনে এগুলাম। জিপিএসে দেখানো তীর চিহ্নটা ধরে সামনে যেতে লাগলাম খুব সাবধানে। কিছুক্ষণের মধ্যে জিপিএসে দেখানো জায়গাটার 2 ফিটের মধ্যে আমি চলে এলাম। ইন্টারনেটে ব্ল্যাক সাইটগুলোর কিছু ছবি দেখেছি আমি। বেশ কয়েক ধরনের বাড়ির ছবি উঠেছিল। কতগুলো একদম ছোট, আবার কতগুলো কারখানার মতো বড়, আর কিছু কিছু স্থাপনা দেখতে সরকারি অফিসের মতো। কিন্তু এখানে কোনো ব্ল্যাক সাইট চোখে পড়ছে না। গাছ ছাড়া আর কিছু নেই আশেপাশে। মা কি তাহলে ভুল করলেন? এই জায়গাটার সন্ধান কোথায় পেয়েছিলেন তিনি? ঘড়ির দিকে তাকালাম। 3:22 বাজে। টর্চের আলো ফেলে আশেপাশে দেখতে লাগলাম, কিন্তু লুকোনোর জন্য কোনো বিল্ডিং কিংবা ঘর চোখে পড়ল না। ধুর! শব্দটাই রাতের বেলা আশেপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু আমার আর ভয় লাগছে না। আশেপাশে কেউ নেই শোনার মতো, অন্তত কয়েক মাইলের মধ্যে। তাহলে বাইরে প্রবেশ নিষেধ টাঙিয়ে রেখেছে কেন? এই জঙ্গলটা কারো ব্যক্তিগত সম্পত্তি। জিপিএসে যে জায়গাটা নির্দেশ করছে একদম সেই জায়গায় ফিরে গেলাম। এবার একটু ভালো মতো লক্ষ্য করতে লাগলাম সবকিছু। এই 2 ফিট জায়গাটা আশেপাশের জায়গাগুলো থেকে কেমন যেন একটু সমান্তরাল। সেখান থেকে পাতাগুলো সরিয়ে একটু হাঁটু মুড়ে বসে পড়লাম। 1 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ। হাত দিয়ে পরিষ্কার করতে যেতে শক্ত কিছু একটা হাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে টর্চটা হাতে নিয়ে নিচের দিকে তাক করলাম। প্লাইউড! আরও 1 মিনিট লাগলো 4 ফুটের প্লাইউডের টুকরোটা পুরোপুরি পরিষ্কার করে ওপরে ওঠাতে। নিচে তামার একটা প্লেট। প্লেটটা দরজার মতো চওড়া আর প্রায় 3 ফিট উঁচু। মস্ত বড় একটা প্যাডলক ওটাকে সিমেন্টের সাথে আটকে রেখেছে। পেয়ে গেছি! গলা থেকে বাবার ক্যামেরাটা হাতে নিয়ে ঝটপট কয়েকটা ছবি তুলে ফেললাম। কিন্তু এই প্লেটটার ছবি দিয়ে কিছু প্রমাণ করতে পারবো না। প্রেসিডেন্ট সাহেব হেসেই উড়িয়ে দেবেন। জোরে একটা লাথি মারলাম তালাটার উপরে। অবাক হয়ে দেখলাম তালাটা ঘুরে গেল। ওটা ঘুরিয়ে দিলাম পুরোপুরি। যে পরিমাণ ধুলো জমেছে তাতে মনে হচ্ছে না গত কয়েক মাস এটা কেউ খুলেছে। ভেতরে যাই থাক না কেন সেটা নিশ্চয়ই খালি। কিন্তু এটা যদি আসলে একটা ব্ল্যাক সাইট হয়ে থাকে আর এটার অস্তিত্বের কথা ফাঁস হয়ে গিয়ে থাকে, তাহলে সিআইএ যে এটা বন্ধ করে দেবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস বুঝলাম না, ওরা এটা চিহ্ন পুরোপুরি মুছে দেয়নি কেন? প্লেটটা তুলে ফেললাম। ভেতরে একটা সিঁড়ি অন্ধকারে বুক চিড়ে নিচে নেমে গেছে। ঘড়ির দিকে তাকালাম। 3:28 বাজে। আরও 2টো ছবি তুলে নিয়ে নিচের দিকে নামতে লাগলাম আমি। সিঁড়িতে 12টা ধাপ। নেমে হাতের টর্চটা দিয়ে চারপাশে আলো ফেলে দেখতে লাগলাম। পুরো জায়গাটা পুরো কংক্রিট দিয়ে তৈরি। আকারে বাবার বাসার বেসমেন্টের তুলনায় 3 গুণ বড় হবে। কমসে কম 1000 বর্গ ফিট তো হবেই। কিন্তু বাবার জায়গাটা পুরোপুরি জিনিসপত্রে ঠাসা থাকলেও এই জায়গাটা বলতে গেলে খালি। টর্চের আলোতে চারপাশে কেমন যেন একটা ভৌতিক আবহ সৃষ্টি হয়েছে। অদ্ভুত অদ্ভুত সব ছায়া। এক কোনায় রাখা 3টে টেবিল আর 5টা চেয়ার। সবগুলোই আবার ভাঁজ করে রাখা যায়। সেদিকে এগিয়ে গেলাম। কল্পনা করলাম আব্দুল এখানে বসে আছে,
তার মুখটা চটের ব্যাগের ভেতর আর হাত পাগুলো চেয়ারের সাথে বাঁধা। অন্য চেয়ারগুলোতে এমন লোকজন বসে আছে যাদের মাথায় কেবল একটা চিন্তায় ঘুরপাক খায় কিভাবে আরেকটা 9/11-এর হাত থেকে এ দেশকে রক্ষা করা যাবে। সেজন্য তারা যে কোনো কিছু করতে পারে। কিছু ছবি তুলে আবার চক্কর মারা শুরু করলাম। দূরে এক কোনায় একটা ছোট টেবিল রাখা আছে, আর ওটার পাশেই একটা ধাতব চৌবাচ্চা, যেটা বর্তমানে এক পাশে করে রাখা হয়েছে। মেঝেতে 5টা চটের ব্যাগও দেখা গেল। এখানেই নিশ্চয়ই বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হতো। কল্পনায় আবার আব্দুলের ছবি ভেসে উঠল। তাকে চৌবাচ্চাটার উপরে শুয়ে রাখা হয়েছে, মাথাটা চটের ব্যাগ দিয়ে ঢাকা। পাশে থেকে একজন ক্রমাগত বরফ ঠান্ডা পানি ঢেলে যাচ্ছে, আর আব্দুল ছটফট করছে নিঃশ্বাস নেয়ার জন্যে। এখানকার 3টা ছবি তুললাম। ঘড়ির দিকে তাকালাম একবার। আমি এখানে নেমেছি 9 মিনিট হতে চলল। টেবিলটার ঠিক উপরে 2টো চেইন ঝুলছে, সেগুলো আবার আংটা দিয়ে 8 ফুট উপরে সিলিংয়ের সাথে লাগানো। একটা চেইনে নাড়া দিয়ে দেখলাম ক্যাচকোচ আওয়াজ করে নড়ে উঠল সেটা। পাশের চেইনটার সাথে বাড়ি খেয়ে এ বদ্ধ জায়গায় ধাতব প্রতিধ্বনির সৃষ্টি করল। এইভাবে কাউকে ঝুলিয়ে রাখার অর্থ আপনি নিশ্চিতভাবেই সে মানুষটাকে ঘৃণা করেন। তাছাড়া এই অমানসিক কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়। যেদিন টুইন টাওয়ারের ওপর প্লেনটা আছড়ে পড়েছিল সেদিনের কথা চিন্তা করলাম আবার। যারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের উপর অবশ্যই ঘৃণা জন্মেছিল, এটাই স্বাভাবিক। সবারই ঘৃণা জন্মেছিল ওদের উপর। ওই সন্ত্রাসীরাও কিন্তু মারা গিয়েছিল ঘটনাটায়। আচ্ছা, ওরা যদি কোনোভাবে বেঁচে যেত তাহলে কি ওদের একে এরকম নির্মম অত্যাচারের দিকে ঠেলে দিতে পারতাম আমরা, যেখানে তাদের সাথে পশুর চেয়েও খারাপভাবে নিপীড়ন করা হবে? জানা নেই আমার। টর্চটা দিয়ে চৌবাচ্চার আশেপাশে আলো ফেলে দেখতে লাগলাম। কোনো ড্রেন নেই এখানে। চমকে উঠে ঘুরে তাকালাম। নিঃশ্বাস আটকে গেছে আমার। টর্চটা ঘোরাতে আমার দিকে এগিয়ে আসতে থাকা একটা লোকের ওপর আলো গিয়ে পড়ল। আমরা যখন এই জায়গাটা তৈরি করেছিলাম তখন ওরা বলেছিল এখানে কোনো পানির লাইন দেওয়া সম্ভব না, তাই কোনো ড্রেনের ব্যবস্থা নেই। বন্দীদের যখন রক্তপাত হতো ওটা মোছার জন্যও কোনো পানির ব্যবস্থা ছিল না। ওদের গায়ে রক্তগুলো শুকিয়ে যেত একসময়। আপনি একজন অসুস্থ মানুষ, আমি বললাম। ডিরেক্টর লি হাই কাঁধ তুললেন শুধু। যেভাবেই হোক আমাদের কথা বের করতে হতো। আপনি আমার মাকে খুন করেছেন। ট্রিগারটা হয়তো আমি চাপ দিইনি, কিন্তু হ্যাঁ, আমি আপনার মাকে মারার নির্দেশ দিয়েছিলাম। কে মেরেছে আমার মাকে? আবারও কাঁধ তুললেন তিনি। যে কেউ হতে পারে, আমাদের তো এসবের জন্যে লোকের অভাব নেই। গুপ্তঘাতক? যে নামে ইচ্ছে ডাকতে পারেন আপনি। এই প্রথম খেয়াল করলাম লি হাইয়ের কোমরের কাছে জায়গাটা একটু ফুলে আছে। আশেপাশে তাকালাম। লোকটা একদম ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সিঁড়িটা পেরোতে হলে ওকে পাশ কাটিয়ে যেতে হবে আমার। ঝট করে ক্যামেরা বের করে ওর 2টো ছবি তুলে ফেললাম। ফোনটা থাকলে ওকে এই বলে ভয় দেখাতাম এখনই ছবি আপলোড করে দেব। কিন্তু এত নিচে মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা সন্দেহ। টর্চটা বন্ধ করে দিলাম। একটা অন্ধকারের চাদর ঘিরে ধরল আমাদের। 30 সেকেন্ড চুপচাপ কেটে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম লিহাই হয়তো নিজের টর্চটা জ্বালাবে, কিন্তু সেরকম কিছু ঘটল না। ডান দিকে 3 কদম এগিয়ে গেলাম। চেইনগুলো লাগানোর কথা আপনার মার মাথা থেকে বেরিয়েছিল, হঠাৎ করে বলে উঠলেন লিহাই। শব্দ করে একটা ঢোক গিললাম। ঠিকই শুনেছেন, আপনার মা এই জায়গাটা তৈরি করতে সাহায্য করেছিলেন। এমনকি এটার নামকরণও করা হয়েছিল আপনার মার কথা চিন্তা করে, মাদার্স বাংকার। অবশ্য এটুকু বললে আপনি বুঝবেন না তেমন। আরেকটু ইতিহাস বলতে হবে আমাকে। আপনি জানেন না বোধহয়, আপনার মার জন্মস্থান ছিল ম্যাসেডোনিয়া। মাদার তেরেসার জন্মস্থানও কিন্তু ওখানেই। আপনার মা বন্দীদের সাথে খুবই ভালো ব্যবহার করতেন, অন্তত যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের সহযোগিতা করতো আর কি। অবশ্য সহযোগিতা না করলে আবার অন্য রূপ বের হয়ে আসতো তার। একদিন কে যেন আপনার মাকে মাদার তেরেসা বলে ডাকলেন, ব্যাস ওই নামই রয়ে যায়। আমি জানি তিনি আমাকে ফুসলাচ্ছেন যাতে আমি গড় গড় করে সব বলে দেই। তিনি প্রায় সফলও বলা যায়। আর একটু হলেই আমার বাত ভেঙে যাবে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার মা এভাবে কাউকে নির্যাতন করতে পারেন না, তার পক্ষে এটা কোনোভাবেই করা সম্ভব নয়। খুবই কোমল মনের মানুষ ছিলেন তিনি। কিন্তু নিজেকে সামলালাম।
কারণ গত 2 সপ্তাহে একটা জিনিস ঠিকই শিখেছি, আমি মা সম্পর্কে খুব কম তথ্যই জানি। আপনার মাই আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আসলে সবাই তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে, লিহাই বললেন। তিনি এখনো মাঝখানে দাঁড়িয়ে আছেন, প্রায় আমার বাম দিকে। আমি তাড়াতাড়ি বের হওয়ার রাস্তাটার দিকে 3 কদম এগুলাম। বন্দীদের পেট থেকে কিভাবে কথা বের করতে হবে এর জন্য একটা বইও লিখেছিলেন আপনার মা। কথাটা কিন্তু সত্যি। বইয়ের নাম দ্য পেইন গেম। অবশ্য বইটার খুব কম সংখ্যক কপি এখন অবশিষ্ট আছে, কিন্তু প্রেসিডেন্ট রেগানের আমলে বইটা নতুন রিক্রুট হওয়া কর্মীদের জন্য পড়া বাধ্যতামূলক ছিল। আপনি কি জানেন আপনার মাকে হন্ডুরাসের সরকার $1 কোটি দিয়েছিল যাতে তিনি তাদের অফিসারদের প্রশিক্ষণ দেন কিভাবে বন্দীদের উপর অত্যাচার করে কথা বের করতে হয়? $1 কোটি। আর আমি 1986 সালের কথা বলছি। এতটা ভালো ছিলেন তিনি এসব ব্যাপারে। ডিরেক্টরের গলার আওয়াজটাও বের হওয়ার রাস্তার দিক থেকে এগিয়ে আসছে। তিনি জানেন আমি কি করার তালে আছি। আমি যদি জীবিত বের হতে চাই এখান থেকে, তাহলে এখনই কিছু একটা করতে হবে। আমি চিন্তা করতে লাগলাম, লিহাইয়ের মাথায় এখন কি ঘুরছে। তিনি নিশ্চয়ই ভাবছেন আমি যে কোনো মুহূর্তে দৌড় লাগাবো। ওটার কথা আসলেও একবার চিন্তা করেছিলাম, কিন্তু লিহাইয়ের আকার আমার প্রায় দ্বিগুণ, আর ওনার কাছে একটা পিস্তলও আছে। নিঃসন্দেহে তিনি এটা জানেন এই মুহূর্তে তিনি সিঁড়ি থেকে কয় কদম দূরে আছেন। এমনও তো হতে পারে তিনি প্রবেশপথটা তালা দিয়ে দিয়েছেন, কিংবা প্রবেশপথের বাইরে সশস্ত্র সিআই এজেন্টরা আমার জন্য বন্দুক হাতে অপেক্ষা করছে। আমার একমাত্র উপায় হচ্ছে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়া। ক্যামেরাটা এই মুহূর্তে আমার কোনো কাজে আসবে না, ওটা মাটিতে নামিয়ে রাখলাম। ভাঁজ করে রাখা যায় এমন টেবিল চেয়ারগুলো থেকে আমি বেশি দূরে নেই। টর্চটা আমার কোমরে গুজে রেখে সামনের দিকে হাত বাড়িয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। আমি 2 কদম সামনে গেলাম। পা একটা চেয়ারের সাথে লাগলে খুবই মৃদু আওয়াজ হলো, কিন্তু এই বদ্ধ জায়গার জন্যে সেটাই অনেক। আপনি ওই কোনায় কি করছেন? ডিরেক্টর চিৎকার করে জিজ্ঞেস করলেন। প্রবেশ পথ থেকে তিনি 15 ফিট দূরে এই মুহূর্তে। আমি চেয়ারটা তুলে নিয়ে আন্দাজে ছুঁড়ে মারলাম তার দিকে। ওটা মেঝেতে আছড়ে পড়ল, কোনো কিছুকে আঘাত না করে। নিজেকে সামলান মিস্টার বিন্স। আমি আরেকটা চেয়ার তুলে ছুঁড়ে মারলাম, তারপর আরেকটা। এরপর ঘুরে চেইনগুলো যেদিকে আছে সেদিকে দৌড় দিলাম। কোমর থেকে টর্চটা বের করে শুধু একবার জ্বালিয়ে বুঝে নিলাম আমার অবস্থানটা, আর সেই সুযোগে দেখে নিলাম আমার ছোড়া চেয়ারগুলোর কোনো একটা লিহাইকে আঘাত করেছে কিনা। একটাও লাগেনি তার গায়ে। ডিরেক্টর এখনও শটান দাঁড়িয়ে আছেন, হাতে তুলে নিয়েছেন পিস্তলটা। টর্চ বন্ধ করে দিয়ে চেন দুটো হাতে নিয়ে জোরে জোরে নাড়া দিলাম। ভয়ানক শব্দ দুটো একটা আরেকটার সাথে বাড়ি খেতে লাগলো। এই প্রতিধ্বনির সুযোগটা কাজে লাগালাম। আমি হাতড়ে হাতড়ে দেয়ালের কাছে চলে এলাম। তারপর ওটা অনুসরণ করে 100 কদম সামনে এগুলাম। বের হওয়ার জায়গাটা আর অল্প একটু দূরেই। বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ছে যেন। শার্ট দিয়ে মুখ চেপে রেখেছি যাতে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি লিহাই আমার খুব কাছেই কোথাও আছে, 20 ফিটেরও কম দূরে। 30 বছরের অভিজ্ঞতার পরই সামান্য ঘটনায় তিনি হয়তো চিন্তিত নন, কিন্তু তার ভারী নিঃশ্বাসের আওয়াজ আমার কানে আসছে। সবকিছু কিন্তু এখনো ভালোই ভালোই মিটে যেতে পারে মিস্টার বিন্স। আমরা দুজনে এখান থেকে স্বাভাবিকভাবে হেঁটে বের হয়ে যেতে পারবো, তিনি বললেন। আপনাকে শুধু কয়েকটা কাগজে সই করতে হবে। আপনি কখনো এই জায়গার ব্যাপারে কারোর সাথে কোনো ধরনের আলাপ করবেন না, তাহলেই হয়ে যাবে। ফালতু কথা। আরেকবার জোরে নিঃশ্বাস নিলাম আমি। যে কোনো মুহূর্তে দৌড় দেব আমি। এ সময় ঘড়ির অ্যালার্মটা বেজে উঠল, কিন্তু আমার কবজিতে ঘড়িটা বাঁধা নেই এখন। ওটা আমি চেইনগুলো বাড়ি দেওয়ার সময় নিচে খুলে রেখেছিলাম। ডিরেক্টরের পায়ের আওয়াজ পেলাম। নিশ্চয়ই শব্দের দিকে এগিয়ে যাচ্ছেন। আমিও তার পিছে পিছে যাওয়া শুরু করলাম। জ্বালিয়ে দিলাম টর্চটা। তিনি ঘোরার চেষ্টা করলেন, কিন্তু দেরি হয়ে গেছে। টর্চ দিয়ে তার ঘাড় বরাবর বসিয়ে দিলাম এক ঘা। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পুরোপুরি এড়াতে পারলেন না। বেশ জোরে সরেই লাগলো আঘাতটা। কিন্তু লিহাই এর মধ্যেই একটা হাত দিয়ে আমাকে জোরে ধাক্কা দিলেন। আমি আর তাল সামলাতে পারলাম না, পড়ে গেলাম।
হাঁটুটা কনক্রিটের সাথে ঠুকে গেল। ব্যথার একটা ঝলক ছড়িয়ে পড়ল সারা গায়ে। কিন্তু এখন এটা নিয়ে চিন্তা করার সময় আমার নেই। যে করেই হোক বন্দুকটা পেতে হবে। ওটা কি তার হাত থেকে পড়ে গেছে? কিন্তু মেঝেতে কিছু পড়ার শব্দ তো শুনিনি। আমার ইচ্ছে ছিল তার ডান হাতে জোরে একটা বাড়ি দেব, যাতে করে বন্দুকটা ছিটকে যায়। কিন্তু শেষ মুহূর্তে তার মাথায় বাড়ি দেওয়ার কথা মনে হয়। উদ্দেশ্য তাকে অজ্ঞান করা। উঠে দাঁড়ালাম। টর্চটা এখনো জ্বলছে। ওটার আলো ঠিকরে বের হচ্ছে আমার 10 ফিট ডান দিকে, আর ওটার আলোতে কালো রঙের পিস্তলটা দেখা যাচ্ছে। ওটা হাতে নেয়ার জন্য ঝাঁপ দিলাম আমি। হাতলটা ধরতেই একটা বড় জুতো আমার আঙুলগুলোর উপর চেপে বসলো, আর আরেকটা নেমে আসতে লাগলো আমার মুখ বরাবর। ঠিক এই সময়ে সব অন্ধকার হয়ে গেল। হেনরি? আমি চোখ খুললাম। হেনরি! ডিরেক্টর আমার পাশেই দাঁড়িয়ে আছেন। টর্চের আলো গিয়ে তার মুখের ওপর পড়ছে। তার মাথায় অল্প যে কয়টা চুল আছে সেগুলো রক্তে ভিজে একাকার। আপনি কি কাউকে এই জায়গাটা সম্পর্কে কিছু বলেছেন? কাউকে কিচ্ছু বলিনি। উত্তর দেওয়ার সময় খেয়াল করলাম আমি একটা টেবিলের উপর শুয়ে আছি। আমাকে মিথ্যা বলবেন না। আপনার মা আপনাকে এই জায়গাটা সম্পর্কে জানিয়েছেন। আমার মাথার উপরে একটা ভেজা কাপড় রাখা। আর কে জানে, বলুন। এই জায়গাটা সম্পর্কে, এই ফালতু জায়গাটা সম্পর্কে শুধু আমিই জানি। বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই কে যেন পানি ঢালা শুরু করলো আমার উপরে। আপনার মনে হতে পারে মুখের ওপর একটা ভেজা তোয়ালে থাকা অবস্থায় কেউ যদি পানি ঢালে তাহলে সেটা বড় কোনো ব্যাপার নয়। কিন্তু আপনার ধারণাটা ভুল। ব্যাপারটা যথেষ্ট ভয়ানক। আপনার মনে হবে আপনি পানিতে ডুবে যাচ্ছেন, নিঃশ্বাস নিতে পারবেন না। পানি বন্ধ হয়ে গেলে কাপড়টাও সরিয়ে ফেলা হলো। আমি হাঁ করে নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। টর্চটা পেছনের দেয়ালের ওপর রাখা। ওখান থেকেই সেটা কোনাকুনিভাবে বাংকারটাকে আলোকিত করে রেখেছে। আমি চোখ থেকে পানি ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। পরিষ্কারভাবে কিছু দেখতে খুব কষ্ট হচ্ছে। আরেকবার আমার মুখটা কাপড় দিয়ে ঢেকে পানি ঢালা হলো। আর একটা ভয়ঙ্কর মিনিট। অন্য যে ব্ল্যাক সাইডটা আছে সেটার ব্যাপারে কাকে জানিয়েছেন? অন্য ব্ল্যাক সাইড? আমি জানি না আপনি কোনটার কথা বলছেন। আমি সত্যিই বললাম, আমি চাই না আবার আমার মুখের উপর ওভাবে পানি ঢালা হোক। শুধুমাত্র এটার ঠিকানাটাই মা আমাকে দিয়েছিলেন। দয়া করে বিশ্বাস করুন আমার কথা। আপনি কি জানেন শেষ যে বন্দিকে এখানে আপনার মা জিজ্ঞাসাবাদ করেছিলেন সে কি বলছিল বারবার? দয়া করে বিশ্বাস করুন আমার কথা, বিশ্বাস করুন। ব্যঙ্গাত্মক স্বরে কথাটা বললেন তিনি। তার বয়স অবশ্য অনেক কম ছিল, মাত্র 15। কিন্তু তার ভাই 9 জন লোককে মেরেছিল। আপনার মা এটা জানতেন। বাচ্চা ছেলেটা তার ভাইয়ের আস্তানাটা চিনত, আর যেভাবেই হোক সেটা তার মুখ থেকে বের করতে চেয়েছিলেন তিনি। আমার ডান হাতটা উপরে টেনে ঝুলানো হলো, বাম হাতটাও। আমার শরীরে পুরো 150 পাউন্ড ওজন এখন কবজি দুটোকে সইতে হচ্ছে। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল নিমিষেই। পাগুলো নিচে থেকে ছুটতে শুরু করলাম আমি। 5 দিন ওই ছোকরাকে এভাবে ঝুলিয়ে রাখার পরেও তার মুখ থেকে কোনো কথা বের করা যায়নি। আমার মনে আছে আমি আপনার মাকে বলেছিলাম ছেলেটা হয়তো আসলেও কিছু জানে না। কিন্তু আপনার মার এক কথা, তিনি কথা বের করবেনই। কারেন্ট ট্রিটমেন্টও দেয়া হলো কয়েকবার। ঘুমোতে দেয়া হয়নি তাকে। আরেকটু অভিনব পদ্ধতি প্রয়োগ করা হয় তার উপর। এটার ব্যাপারে তো আপনি নিশ্চিতভাবেই অনেক জ্ঞান রাখেন। লম্বা ঘুম। কি আজে বাজে বকছেন, বললাম আমি। আপনার কি মনে হয় আপনার এই অবস্থা হলো কেন? কেন আপনি সারাদিনের মধ্যে কেবল 1 ঘন্টায় জেগে থাকেন? আপনি নিশ্চয়ই আসলেও এটা ভাবেন না যে এটা কোনো অদ্ভুত অসুখ। না, এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। আপনি কি বলতে চাচ্ছেন? যখন আমি বাচ্চা ছিলাম তখন আমার মা ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছেন, আর এই জন্যই আমি 1 ঘন্টা করে জাগি প্রতিদিন? জবাবে আমার পেট বরাবর একটা ঘুষি বসালেন তিনি। আপনার ওপরেই প্রথম পদ্ধতিটা প্রয়োগ করেছিলেন তিনি। আমি বমি করে দিলাম। এটা কি ঘুষিটার কারণেই হলো, নাকি লিহা এই মুহূর্তে যে কথাগুলো বললেন সেটার প্রতিক্রিয়া? বুঝতে পারলাম না। যাই হোক, ওই ছোকরাটার পেট থেকে কোনো কথা বের করা যায়নি। এমনকি টানা 1 মাস কেবল 1 ঘন্টা করে জেগে থাকার পরও সে তার আগের গল্পটায় বলে যাচ্ছিল বারবার।
কিন্তু একসময় সে আর নিতে পারেনি এসব কিছু, মারা গেল। এর 4 দিন পর আরেকজন বাচ্চা ছেলেকে নিয়ে আসা হয় এখানে। সে জানতো বোমাগুলো কোথায় বানানো হচ্ছে, কিন্তু সে আরেকটা তথ্যও জানত। ওই মারা যাওয়া ছেলেটা আসলেই তার ভাইয়ের ব্যাপারে কিচ্ছু জানত না। কয়েক বছর ধরে তার সাথে কোনো যোগাযোগ ছিল না ওর ভাইয়ের, আর এটাই সে মারা যাওয়ার আগ পর্যন্ত বলে আসছিল। আর নিতে পারছি না আমি, মনে হচ্ছে আমার মাথাটাই বোমার মতন বিস্ফোরিত হবে এখন। এই ঘটনার পর আপনার মা বদলে গেলেন। কথাটা শেষ হতে না হতেই আমার মুখ বরাবর আরেকটা ঘুষি বসালেন তিনি, এত জোরে যে আমার মাথাটা একদিকে কাত হয়ে গেল, আর চোখের সামনে ভেসে উঠল হাজারো তারার নকশা। আপনার মা বলছিলেন তিনি ওবামার কাছে যাবেন, এই অবৈধ ব্ল্যাক সাইটগুলোর কথা বলে দেবেন সরকারকে, আর বলবেন ঠিক ওবামার চোখের সামনে অজ্ঞাতসারে একটা ব্ল্যাক সাইট গড়ে তোলা হয়েছে এই ভার্জিনিয়াতে। গত 7 বছর ধরে সিআইয়ের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা আর এজেন্ট দেশের বাইরে থেকে চরমপন্থী দলগুলোর কর্মীদেরকে এখানে পাচার করছে। সবার চোখে ধুলো দেওয়ার জন্য তাদের মৃত্যুর নাটক সাজানো হচ্ছে। আরেকটা ঘুষি খেলাম পেটে। কিন্তু এটা আমরা কিছুতেই হতে দিতাম না। আপনার মাও এটা জানতেন, তাই পালিয়ে গেলেন। কিন্তু আমাদের পক্ষে আর ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি, তাই এই জায়গাটা বন্ধ করে দেয়া হলো। এরপর আমাদের আরও 15 মাস লাগে নতুন একটা ব্ল্যাক সাইট খুলে সেখানে সবকিছু স্থানান্তর করতে। ওটার নাম ভ্যাটিকান। ভ্যাটিকান? যেটুকু শক্তি অবশিষ্ট আছে সেটুকু দিয়ে এটাই বেরোলো আমার মুখ দিয়ে। তিনি মাথা নেড়ে সায় দিলেন। তার মানে আমার মাকে যদি সবাই মাদার তেরেসা বলে ডাকে, তাহলে আপনাকে ডাকে পোপ। ইনগ্রিডের মেসেজটার কথা মনে পড়ে গেল। নতুন একটা কেস পেয়েছি, একটা সিরিয়াল কিলারকে নিয়ে। নিজেকে পোপ বলে দাবি করে সে। গত 2 সপ্তাহের ঘটনা মেলানোর চেষ্টা করলাম। আমি এত বোকা কেন? কিন্তু এখনো আশা আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আপনার এটা কেন মনে হলো? মা নতুন জায়গাটার ব্যাপারে জানেন? জিজ্ঞেস করলাম তাকে। আমাদের দলের অন্য একজন সদস্য হয়তো তাকে জানিয়েছে কথা। আমার মনে হয় আপনার মা তার সাথে যোগাযোগ করেছিলেন, আর সে তাকে বলে দিয়েছে ভ্যাটিকান নামের গোপন জেলখানার কথাটা। তার মুখ চিরদিনের জন্য বন্ধ করতে একটু দেরি হয়ে যায় আমাদের। হয়তো মা এতদূর পৌঁছাতে পারেননি, আর পৌঁছালেও আমাকে এ ব্যাপারে কিছুই জানাননি তিনি। লিহাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে সত্যি কথাই বলছেন। আমি মাথা নাড়লাম কেবল। শিট, আপনাকে আসলেও বলেননি তিনি? কোথায় ওটা? জিজ্ঞেস করলাম। আমার দিকে আবারও হতাশ চোখে তাকিয়ে থাকলেন তিনি। আব্দুল রহমান কি সেখানেই আছে? বাহ, বেশ খোঁজ খবর নিয়েছেন দেখছি আপনি এই ব্যাপারে। কিন্তু শুনে কষ্ট পাবেন, আব্দুল বেশি দিন সহ্য করতে পারেননি। মারা গেছে ও? হ্যাঁ, মাথা নেড়ে জবাব দিলেন তিনি। কিন্তু ওর 10 জন দোস্ত কিন্তু এখনো আমাদের কবজায় আছে। ওদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে করে অন্তত 10টা আল কায়েদার প্রশিক্ষণ ক্যাম্প গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি আমরা, আর মিনিয়াপোলিসের একটা বড়সড় বিস্ফোরণও ঠেকানো গেছে। ভ্যাটিকান এটার মতো মাটির নিচে অবস্থিত? আশেপাশে একবার তাকালেন তিনি, কোমর থেকে পিস্তলটা বের করে হাতে নিলেন। আমি মারা যাওয়ার আগে কি তিনি আমাকে নতুন ব্ল্যাক সাইটটার কথা জানাবেন? হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে আমাকে জানাতেই চান, অন্তত কারোর সাথে এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে চান। ওটাও কি এখানে ভার্জিনিয়াতে? না, ওটার দায়িত্ব পশ্চিম পাশে আমাদের বন্ধুদের উপর। পশ্চিম ভার্জিনিয়া? বেশ জোরেই বললাম। মাথা নেড়ে সায় দিলেন লিহাই। আমি আশা করছি যে কোনো মুহূর্তে ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে, কিন্তু কেউ আসলো না। ওদের আরও তথ্য চাই। আমি মাথা খাটালাম। মাটির নিচে পশ্চিম ভার্জিনিয়াতে? ওটা নিশ্চয় একটা পরিত্যক্ত কয়লা খনিতে, তাই না? তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। পশ্চিম ভার্জিনিয়ার ওয়ালটনের খনিটা কিনে নেই আমরা। এরপর কয়েদিদেরকে একটা ট্রাকে করে ওখানে নিয়ে যাই। কারো মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ জাগেনি।
আর কেউ যদি কিছু বুঝেও যায় তাহলে নিমেষের মধ্যে ডায়নামাইট দিয়ে ওটা ধসিয়ে দিতে পারি আমরা। চেপে থাকা শ্বাসটা ছেড়ে দিলাম। আপনার ভেতরে আসতে পারেন এখন, আমি চিৎকার করে বললাম। কি উল্টাপাল্টা বলছেন? আমি মাথা নেড়ে বাংকারের কোণার দিকে ইঙ্গিত করলাম। টর্চের মৃদু আলোতে খুব আবছাভাবে একটা ছোট্ট ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে। ভালো মতো খেয়াল না করলে কেউ বুঝবে না। আমার মাথায় যখন পানি ঢালা হচ্ছিল তখন কাপড়টা সরানোর এক ফাঁকে ওটা আমার চোখে পড়ে। তোর সব কথাবার্তা এতক্ষণ ভিডিও করা হচ্ছিল, গাধার বাচ্চা। 3 সেকেন্ড পরে অনেকগুলো পায়ের আওয়াজ ভেসে আসলো। ওদের দিকে না তাকিয়ে বুঝতে পারছি প্রেসিডেন্টও আছেন ওদের মধ্যে, সেই সাথে ইনগ্রিডও। রুমটা আলোতে ঝলকে উঠল। পিস্তলটা ফেলে দিয়ে হাত দুটো উপরে তুলুন, কেউ একজন বলল। লিহাই চুপচাপ নির্দেশ পালন করলেন। হেনরি, কি অবস্থা হয়েছে তোমার? ইনগ্রিড আমার কবজি দুটো চেইনগুলো থেকে মুক্ত করে দিল। আমি পড়ে গেলাম নিচে। আমি আরো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, করুণ গলায় বলল সে। 2 গাল বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। দ্বিতীয় ব্ল্যাক সাইটের অবস্থান না জানা পর্যন্ত কিছুই করতে দিচ্ছিল না ওরা। কেউ আমার হাত ধরে উঠে দাঁড়াতে সাহায্য করল। প্রেসিডেন্ট সুলিভান। আমি অত্যন্ত দুঃখিত ব্যাপারটার জন্যে, তিনি বললেন। আমি চিন্তাও করিনি ব্যাপারটা এত দূর গড়াবে। আপনি আপনার দেশের জন্য অনেক বড় একটা কাজ করলেন আজকে, কখনো এটা ভুলব না আমি। কয়টা বাজে? কোনো মতে জিজ্ঞেস করলাম। 3:57। আমার পিঠে হাত বুলোতে বুলোতে উত্তর দিল ইনগ্রিড। একটা ঘোরের মধ্যে আছি আমি। পেছনে ঘুরে দেখি 3 জন সশস্ত্র লোক লিহাইয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ওদের উদ্দেশ্যে মাথা নাড়লাম। এখনো ঘোর কাটছে না। প্রেসিডেন্ট লিহাইয়ের দিকে তাকালেন। আপনাকে যখন সিআই ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিলাম তখন বলে দিয়েছিলাম এরকম বেআইনি কিছু করবেন না, আর এখানে ঠিক আমার চোখের সামনে একটা ব্ল্যাক সাইট খুলে রেখেছেন আপনারা। এই দেশকে বাঁচানোর জন্যে যে কত কিছু আমাদের করতে হয় এ ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই, লিহাই ঝাঁঝের সাথে জবাব দিলেন। আপনি কি জানেন আমাদের কত ভয়ঙ্কর সব অপরাধীদের মোকাবেলা করতে হয়? আপনার কাজ তো শুধু অফিসে বসে কিছু কাগজ সই করা, আর এদিকে হাজারো নির্দোষ আমেরিকান মারা যায় আপনাদের সব উল্টাপাল্টা সিদ্ধান্তের জন্যে। ডিরেক্টর এসব ছাইপাশ বলতেই লাগলেন, কিন্তু আমি এক দৃষ্টিতে ইনগ্রিডের দিকে তাকিয়ে আছি। মা যেদিন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন সেদিন যেরকম অনুভূতি হয়েছিল ভেবেছিলাম সারা জীবন হয়তো আর এরকম অনুভূতি হবে না। খুব কাছের মানুষেরা বিশ্বাসঘাতকতা করলে এরকমই লাগে। তোমাকে শুয়ে পড়তে হবে এখন, হেনরি। কিন্তু ওর কথাটা আমার কানে ঢুকলো না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যদি আমাকে আবার ওরকম মুখে কাপড় বেঁধে পানিতে চুবানো হয় তবুও এতটা কষ্ট হবে না। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাবার আগেই 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফোনটা বাজছে। ও আবার ফোন করেছে, ল্যাসিকে বললাম। না, ফোনটা ধরবো না আমি। ওর কথা অনেক মনে পড়ে তোর? পড়ুক। আমারও অনেক মনে পড়ে। হ্যাঁ পড়ে, কিন্তু ও যা করেছে আমার সাথে, মুখের উপর মিথ্যা কথা বলেছে। ওর জন্যই ওভাবে চেনের সাথে বেঁধে রাখা হয়েছিল আমাকে। আরে আমার কবজির কি অবস্থা হয়েছিল দেখিসনি তুই? এই বলে হাত দুটো ওকে দেখালাম আমি। এখনো লাল হয়ে আছে। আর ওর জন্যে আমাকে ওয়াটার বোর্ডিংয়ের শিকার হতে হয়েছিল। মুখ বেঁধে ওভাবে পানির ঢালাকে ওয়াটার বোর্ডিং বলে। পরে ইন্টারনেটে দেখেছি আমি। কথা বের করার একটা পুরনো পদ্ধতি এটা। ওটা কোনো ব্যাপার না মানে? অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার। এদিকে আয়, তোকে দেখাই কেমন লাগে। পালানোর আগে ওকে ধরে বেসিনের কাছে নিয়ে গেলাম। কল ছেড়ে দিয়ে উল্টো করে ওকে নিচে ধরে রাখলাম আমি। এভাবে 5 সেকেন্ড চুবিয়ে রাখার পর বের হলাম। ব্যাটা হাসছে। মজা পেয়েছিস? ও চাচ্ছে আমি আবার ওকে পানিতে চুবাই। পানি ছেড়ে আবার ওকে নিচে ধরলাম। আরও 3 বার আমাকে দিয়ে এটা করালো ল্যাসি। এরপর তোয়ালে দিয়ে ওকে মুছে দিলাম আমি। মাথায় একটা চুমু দিয়ে বললাম, তুই অদ্ভুত। ফোনটা বেজে উঠল আবার।
আমার উপরে নির্যাতনের আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। ইনগ্রিড আর প্রেসিডেন্ট দুজনেই এরপর থেকে অনবরত আমাকে ফোন দিয়ে যাচ্ছে। ইনগ্রিড 2 বার এসেছিল, কিন্তু আমি তালা বদলে ফেলেছি। পুরনো চাবি দিয়ে লকটার খুলতে পারেনি ও। কলিং বেল বেজে উঠল। খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে গেলাম। আমার ডান হাঁটুতে এখনো প্রচণ্ড ব্যথা। চলে যাও এখান থেকে। আবারও কলিং বেল বেজে উঠল। যেতে বললাম না। তালায় চাবি ঢোকার শব্দ শুনলাম। সে আবার পুরনো চাবিটা দিয়ে ঢোকার চেষ্টা করছে। কাজ করবে না ওটা। 2 সেকেন্ড পর দরজাটা খুলে গেল। প্রেসিডেন্ট আর রেড দাঁড়িয়ে আছে। রেড একটা চাবি সদৃশ্য বস্তু পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, দুঃখিত, আপনি আমার ফোনের জবাব দিচ্ছিলেন না, সুলিভান বললেন। তার পরনে আবার একটা জিন্স আর একটা রেড স্কিন্সের জার্সি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। যাই হোক, আমার কিছু কথা বলতেই হবে আপনাকে। এতে হয়তো আমি যা করেছি সেটা ক্ষমা করে দেয়া যাবে না, কিন্তু অন্তত এটা বুঝতে পারবেন কাজগুলো আমি কেন করেছি। ল্যাসি দৌড়ে গিয়ে প্রেসিডেন্টের পায়ে মুখ ঘষতে লাগলো। আমি গিয়ে ওকে থামালাম। খবরদার। মিয়াও। কারণ ওনার কারণে আমাকে ওয়াটার বোর্ডিংয়ের শিকার হতে হয়েছে। মিয়াও। না, তোর সাথে সেটা এখন করতে পারবেন না তিনি। চুপচাপ বিছানায় গিয়ে বসে থাক। নির্দেশ পালন করল ও। আপনি আপনার বিড়ালের সাথে কথা বলেন? ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট। এড়িয়ে গেলাম কথাটা। আপনার হাতে আর 5 মিনিট আছে। ফোনের দিকে আমি তাকালাম। 3:16 বাজে। প্রেসিডেন্ট একবার গলা খাঁকারি দিয়ে শুরু করলেন। মনে আছে আমি একবার পোকার খেলতে এখানে এসেছিলাম? আমি মাথা নাড়লাম। ওটার 2 দিন আগে রেড আপনার অজ্ঞাতসারে এখানে একবার এসেছিল ওর ওই বিশেষ চাবিটা ব্যবহার করে। কেন? নিরাপত্তার খাতিরে, রেড বলে উঠল এবার। হাজার হোক প্রেসিডেন্ট বলে কথা। ঠিক। প্রেসিডেন্ট যেখানেই যান না কেন এটা আমাদের করতেই হয়। কিছু জিনিস খতিয়ে দেখতে হয় সামনাসামনি। যেমন যেমন কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, কিংবা নজরদারি করার মতো কিছু আছে কিনা, এসব। কিন্তু আমার এখানে তো ওরকম কিছু নেই। ভুল বললেন। কি? আপনার বাসায় আড়ি পাতার ব্যবস্থা করা হয়েছিল। সেটা আমি জানি 2 সপ্তাহ আগে। না, প্রেসিডেন্ট বলে উঠলেন, আমরা কয়েক মাস আগের কথা বলছি। আপনারা নিশ্চিত? হ্যাঁ, রেড বলল। কিন্তু ওগুলো সাধারণ কোনো যন্ত্র ছিল না। একদম উঁচু পর্যায়ে যোগাযোগ ছাড়া কোনোভাবে ওগুলো হাতে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, আমরা ওগুলো নিয়ে পরীক্ষা করে দেখেছিলাম ওগুলো থেকে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। একজনের নাম বের হয়ে আসে এতে, বিশেষ একজনের নাম। আমার মা, এলেনা জানেভ। মাথা নেড়ে জবাব দিলেন তিনি। আপনার উপর নিয়মিত নজর রাখতেন তিনি। কথাটা শুনে একটু খুশিই হলাম আসলে। পরে আমরা জানতে পারি সিআইএ আপনার মায়ের নামে মৃত্যু পরোয়ানা জারি করেছে 6 বছর আগেই। আমি মাথা নাড়লাম। লিহাইয়ের কাজ এটা, উনি মাকে বেড়েছেন। রেড আর প্রেসিডেন্ট পরস্পরের দিকে একবার তাকালেন কথাটা শুনে। আসলে ব্যাপারটা ওরকম নয়, প্রেসিডেন্ট বললেন। মানে? ও কথায় আসছে একটু পরে। জোর করে একবার শ্বাস নিলেন তিনি। যাই হোক, খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি আপনার মার আসল পরিচয়। রেড আরও খতিয়ে দেখে ব্যাপারটা। তখনও অ্যাডভান্স সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিংয়ের কাছে করা আপনার ইমেলগুলো খুঁজে পায়। আপনারা তাহলে জানতেন আমি আমার মাকে খুঁজে বের করার চেষ্টা করছি? হ্যাঁ, আর আপনি একমাত্র ব্যক্তি নন যে তার খোঁজে আছেন। 1 বছর আগে প্রেসিডেন্ট ওবামা আমাদের কাছে এসেছিলেন। তিনি বললেন একদিন তার অফিসে কাজ করার সময় দরজার নিচে দিয়ে কে যেন একটা খাম ঢুকিয়ে দিয়ে গেছে। একটা চিঠি ছিল ওটা। আপনার মার পক্ষ থেকে ছিল চিঠিটা। ওটাতে সিআইয়ের ব্ল্যাক সাইটগুলো সম্পর্কে যাবতীয় তথ্য ছিল। আর এটাও লেখা ছিল আমাদের চোখের সামনেই একটা ব্ল্যাক সাইট আছে এই ভার্জিনিয়াতে। এটা যদি জনগণ জানতে পারত তাহলে আমি জীবনে আর প্রেসিডেন্ট হতে পারতাম না। আমেরিকার মাটিতে একটা টর্চার সেল,
ডেমোক্রেটরা তো আমাকে সাথে সাথে লাথি মেরে তাড়িয়ে দিত। আপনি লিহাইকে ধরলেন না কারোর সাথে সাথে? কারণ চিঠিতে আপনার মা আরও কয়েকটা ব্ল্যাক সাইটের কথা বলেছিলেন। আমি যদি তখন লিহাইকে ধরতাম তাহলে কখনোই ওগুলোর খোঁজ পেতাম না। আমি কিছু না বলে মাথা নাড়লাম কেবল। তো আপনার মার আসল পরিচয় খুঁজে বের করার পর আমাদের কিছু একটা করা জরুরি হয়ে পড়ে। ব্যাপারটা এক রাতে ঠিক করা হয়নি, কয়েক মাস ধরে কাজ করতে হয়েছে। আমাকে কয়েকটা সংস্থার সাথে কাজ করতে হয়েছে গোপনে, সিআইএ, হোমল্যান্ড সিকিউরিটি আর ইনগ্রিড। আমি বললাম। প্রেসিডেন্টের সাথে ইনগ্রিডের মিটিংটার কথা চিন্তা করলাম। ও মিথ্যে বলেছিল আমাকে ওটার ব্যাপারে, এমনকি প্রেসিডেন্টও মিথ্যে বলেছিলেন। ইনগ্রিডের ব্যাপারটা এড়িয়ে গেলেন তিনি। আমরা একটা লাশের ব্যবস্থা করি, যেটার দৈহিক গড়ন আপনার মার সাথে মিলে যায়, কিন্তু ওই মহিলা মারা যায় ব্রেন টিউমারে। রেডকে পরে তার মাথায় গুলি করার মতো অপ্রীতিকর কাজটা করতে হয়। আমি রেডের দিকে তাকালাম। সে অন্যদিকে তাকিয়ে আছে এখন। চেহারা দেখে বোঝা যাচ্ছে কাজটা করে গর্বিত নয় বেচারা। ওকে দোষ দিয়েও লাভ নেই। এরপর তার লাশ পটোম্যাক নদীতে ভাসিয়ে দেয়া হয়। তখন থেকেই আসল খেলা শুরু। আমরা অপেক্ষা করতে থাকি কেবল। হোমল্যান্ডে আমাদের যে লোক ছিল তাকে দিয়ে 4 নম্বর বিপদ সংকেত জারি করায় আপনার মায়ের উপর। আর আঙুলের ছাপ মিলে যাবার ব্যাপারটাও সাজানো ছিল। এএসটি কিন্তু আঙুলের ছাপ মিলে যাবার ব্যাপারটার খবর পাবার সাথে সাথে আপনাকে একটা ইমেল পাঠিয়ে দেয়। আর তখন থেকে আমি আপনার হাতের পুতুল হয়ে যাই। অনেকটা। অ্যামাজন ব্যবহার করার বুদ্ধিটা কার ছিল? প্রেসিডেন্ট ইশারায় রেডকে দেখালেন। কোনো প্রকার সন্দেহের উদ্রেক না ঘটিয়ে তথ্য পাচার করার ভালো উপায় ছিল ওটা। আর মেন ইন ব্ল্যাক? ওটা আমার মাথা থেকে এসেছিল। প্রেসিডেন্ট হেসে জবাব দিলেন। ইচ্ছে করছে তার মুখ বরাবর একটা ঘুষি মেরে দেই। এরপর আপনারা ইনগ্রিডকে জড়ালেন এসবের সাথে, যাতে করে সে আমাকে সঠিক পথে যাওয়ার জন্যে একটু সাহায্য করে। ইনগ্রিডের পাঠানো মেসেজটার কথা মনে পড়ল। হ্যাঁ, এখনই আবার মেন ইন ব্ল্যাক 2 দেখতে বসো না। আমি দেখিনি অবশ্য, কিন্তু রিভিউ দেখেছি। খুবই জঘন্য মুভিটা। এরপর আপনারা ইনগ্রিডকে জড়ালেন এসবের সাথে, যাতে করে সে আমাকে সঠিক পথে যাওয়ার জন্যে একটু সাহায্য করে। ইনগ্রিডে পাঠানো মেসেজটার কথা মনে পড়ল। এখনই আবার মেন ইন ব্ল্যাক 2 দেখতে বসে পড়ো না। আমি দেখিনি অবশ্য, কিন্তু রিভিউ দেখেছি। খুবই জঘন্য মুভি নাকি ওটা। সে যদি আমাকে মেসেজটা না পাঠাতো তাহলে আমি অ্যামাজনের রিভিউর ব্যাপারটা ধরতে পারতাম না কিছুতেই। আপনারা এটা কিভাবে বুঝেছিলেন ইনগ্রিড হোমল্যান্ড সিকিউরিটিজের ওই লোকটার কাছে ফোন দেবে? আমরা জানতাম আমাদের পরিকল্পনা যদি কাজে লাগে তাহলে এমনটাই হবে। আর হোমল্যান্ড সিকিউরিটির ওই লোকটাও ইনগ্রিডকে 4 নম্বর লাল রঙের বিপদ সংকেতটার কথা জানায়। এতে করে আমরা বুঝতে পারি আমরা যে লোকের কাছে তথ্য পাঠাতে চাচ্ছিলাম সে সেটা পেয়ে গেছে। কি মনে করে আপনি শহরের চাবিটার কথা বলেছিলেন? আমার মাথায় তখন ওটা ছাড়া অন্য কিছু আসছিল না। এরপর প্রেসিডেন্ট ইনগ্রিডের সাথে দেখা করে সব কিছু ঠিক করে নেন, যাতে করে তার বলা কথার সাথে সব কিছু মিলে যায়। এরপর ইনগ্রিড আমার সাথে আবার মিথ্যা কথা বলে। আপনি কিভাবে জানতেন আমি আপনাদের দেওয়া তথ্যগুলো অনুসরণ করে এগিয়ে যাব? সত্যি বলতে জানতাম না, কিন্তু আপনি তো সেটাই করেছেন। আর রিভিউটার সাথে যে গ্লোবাল জিওলজিস্ট আনলিমিটেডের যোগসূত্র খুঁজে পাবো, এটা কিভাবে বুঝেছিলেন? অ্যাডভান্স সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিংয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা। আপনার প্রথম দিকের একটা ইমেইলে আপনি বারবার জিজিইউর কথা উল্লেখ করেছিলেন। এই বলে একটু থামলেন তিনি। আপনাকে আগেই বলেছি কয়েক মাস ধরে সব পরিকল্পনা করি আমরা। ইনগ্রিডের ব্যাপারে সবকিছু খুলে বলুন আমাকে। সে এসবে জড়াতে চায়নি, কিন্তু আমি তাকে দেশের জন্য এই কাজটা করতে বলি। কথাটা শোনার পর আমার বুকের ভেতর জমে থাকা রাগ একটুও কমল না। সে 1 সপ্তাহ ধরে লিহাইয়ের উপর নজর রাখছিল। আমি এটা আগেই বুঝতে পেরেছি। লিহাই যখন বলছিল সবাই তাকে পোপ নামে ডাকে, তখনই ব্যাপারটা ধরতে পারি আমি। আর আমার বাসায় যে 2 জন লোক আড়ি পাতার ব্যবস্থা করেছিল, ওরা লিহাইয়ের লোক ছিল। আর লিহাইয়ের সাথে মিটিংয়ের ব্যাপারটা, ওটার জন্য আমি দুঃখিত। আমাকে বাধ্য হয়ে অভিনয় করতে হয়েছিল।
যেমনটা আপনি করেছিলেন শেষ দিকে। আপনাকে তো আর পানিতে চুবানো হয়নি। ওটার জন্য আবারও ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আপনার ভিডিও ক্যামেরাগুলো কখন লাগিয়েছিলেন ওখানে? 6 সপ্তাহ আগে। এই বলে রেডের দিকে তাকালেন তিনি। ওখানে গিয়ে তো মনে হচ্ছিল কেউ আর ওটা ব্যবহার করে না। দারুণ কাজ দেখিয়েছেন আপনি, আমি রেডকে বললাম। 3 ঘন্টা ধরে আমাকে গাছের মরা পাতা বিছাতে হয়েছে ওখানে, একজন সত্যিকারের শিল্পীর মতো। জবাবে সে হাসল কেবল। ওর প্রতি আমার কোনো রাগ নেই। আপনারা জানলেন কিভাবে ডিরেক্টর ওখানে যাবেন? তারা শুধু আপনার ঘরে আড়ি পাতার ব্যবস্থা করেনি, আমার সাথে তো ফোনও ছিল না। তিনি মাথা ঝাঁকালেন জবাবে। আমি আমার দিকে নির্দেশ করলাম। আমার উপর নজর রাখছিল ওরা, কিন্তু কিভাবে? আপনার পায়ের তলায় ভালো মতো খেয়াল করে দেখুন, রেড বলল। একটা চেয়ারে বসে মোজাটা খুলে পায়ের দিকে তাকালাম। গোড়ালিতে একটা স্বচ্ছ গোলাকার বস্তু লেগে আছে। এটা একটা ট্র্যাকিং ডিভাইস, সবচেয়ে আধুনিক পদ্ধতি। আমি ওটা খুলে ডাস্টবিনে ফেলে দিলাম। তো এখন কি হবে? লিহাইয়ের বিচার সবার সামনে করা যাবে না, তাহলে জনগণ সব জেনে যাবে। তাকে ছেড়ে দেবেন? তা নয় আসলে। মানে? ভ্যাটিকান। ওটা ধসে পড়েছে নিশ্চয়ই। তিনি মাথা নাড়লেন। আর লিহা সেখানে ছিল? তিনি আবারও মাথা নেড়ে সায় দিলেন। ওখানকার বন্দীদের কি হলো? আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। ওদেরকেও মেরে ফেললেন? বাকি দুনিয়ার কাছে তারা আগে থেকে মৃত ছিল। আপনারা লিহায়ের চেয়ে কোনো অংশে কম নন। লিহায়ের ব্যাপারে যাই বলুন না কেন, লোকটা কিন্তু কাজের ছিল। আমাদের সে 2 বার আক্রমণের হাত থেকে বাঁচায়। আর এটা নিশ্চয়ই ব্ল্যাক সাইটগুলোর কারণে সম্ভব হয়েছিল। কিন্তু কূটনীতির এই যুগে এসে আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হয়। যদি লোকজন এগুলোর কথা জানতে পারত, তাহলে সিআইকে রক্ষা করা সম্ভব হতো না। আর সিআইএ ছাড়াই সন্ত্রাসবাদের যুগে আমরা অনেকটাই অচল। আর আপনিও কখনো প্রেসিডেন্ট হতে পারতেন না। সেটাও একটা কারণ বটে, তার মার্কা মারা হাসিটা দিয়ে বললেন প্রেসিডেন্ট। আর ইনগ্রিড? আপনাকে একটা কথা জানিয়ে রাখি, ইনগ্রিডকে যখন দেশের জন্য কাজটা করতে বলেছিলাম, তখনও সে কিন্তু সাহায্য করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। বলে ভালোবাসার মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারবে না সে। কথাটা শুনে দম বন্ধ হয়ে গেল আমার। ভালোবাসার মানুষ? তার কাজটা করার একমাত্র কারণ ছিল আমি তাকে বলেছিলাম ও যদি কাজটা করে তাহলে আমি আপনাকে একটা জিনিস দেব। প্রেসিডেন্ট তার পকেট থেকে একটা লাল রঙের খাম বের করে আমার হাতে তুলে দিলেন। এটা আপনার মার ফাইল। আমি আমার হাতের খামটার দিকে তাকালাম। খামটা খোলার আগে আপনাকে সাবধান করে দিচ্ছি, ওখানে কিন্তু বেশ স্পর্শকাতর কিছু ব্যাপার বলা আছে। একবার দেখে ফেললে আর মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন না ওগুলো। এই বলে প্রেসিডেন্ট আর রেড দরজা খুলে বেরিয়ে গেলেন। সিআই ডিরেক্টর আমাকে 1 সপ্তাহ আগে যে কথাগুলো বলেছিলেন সেটা মনে পড়ে গেল। আপনার কি মনে হয় আপনার এই অবস্থা হলো কেন? কেন আপনি সারা দিনের মধ্যে কেবল 1 ঘন্টায় জেগে থাকেন? আপনি নিশ্চয়ই এটা ভাবেন না এটা কোনো অদ্ভুত অসুখ। না, এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর আপনার উপরই ওটা প্রথম প্রয়োগ করা হয়। শুধু এটাই নয়, পটোম্যাক থেকে যে লাশটা উদ্ধার করা হয়েছে সেটা আমার মার ছিল না। তার মানে তিনি এখনও জীবিত।